সানডে নিউজ ডেস্কে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছে শান্তনু। প্রথমে দেখে নেব হেডলাইন্স। মহাকুম্ভের পাশাপাশি সংবিধান, ম্যালেরিয়া ও জটিল রোগ, ক্যান্সার চিকিৎসার মতো নানা বিষয় উঠে এলো প্রধানমন্ত্রীর মন কি বাতের 117তম পর্বে। সময় কম কিন্তু কাজ বেশি, মানুষের মৌলিক সমস্যার সমাধান করতেই হবে, এক্ষেত্রে কোনো দ্বিমত নেই। আট বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের 40 নং ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উন্নয়ন ছাড়া কোনো পথ নেই, সার্বিক দিক থেকেই উন্নয়ন প্রয়োজন, সব দিক থেকেই উন্নয়ন হচ্ছে। আর টাউন বরদোয়ালের 39 নং ওয়ার্ডের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী। রাজ্য সফরের দ্বিতীয় দিনে চরিলাম ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখেন কেন্দ্রীয় খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর অস্থি বিসর্জন দেওয়া হলো যমুনা বক্ষে। গুরুদ্বারে পাঠ কীর্তনের পর যমুনার অস্থি ঘাটে প্রয়াত প্রধানমন্ত্রীর অস্থি বিসর্জন দেন তার পরিবার পরিজনরা। এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। 29শে ডিসেম্বর রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এদিন মন কি বাতের 117তম পর্ব সম্প্রচারিত হয়। মন কি বাত অনুষ্ঠানে মহাকুম্ভের পাশাপাশি সংবিধান, ম্যালেরিয়া ও জটিল রোগ, ক্যান্সার চিকিৎসার মতো নানা বিষয় উঠে এলো প্রধানমন্ত্রীর কথায়। মহাকুম্ভের বিশেষত্ব কেবলমাত্র তার বিশালতায় নয়, তার বৈচিত্র্যের মধ্যেও রয়েছে। রবিবার মন কি বাতের 117তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটাই জানালেন। এদিন মন কি বাত অনুষ্ঠানে মহাকুম্ভ নিয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, আগামী 13ই জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হবে। এই মুহূর্তে সঙ্গমের তীরে বিপুল কর্মব্যস্ততা রয়েছে। আমরা যখন কুম্ভে অংশগ্রহণ করি তখন সমাজে বিভেদ ও ঘৃণা দূর করার সংকল্পও করব। এখানে কোনো বৈষম্য নেই, কেউ বড় নন, কেউ ছোট নন। আর তাই আমাদের কুম্ভ ঐক্যেরও মহাকুম্ভ। এর বিশেষত্ব শুধু এর বিশালতায় নয়, এর বৈচিত্র্যের ভিতরেও রয়েছে। সেই সঙ্গে তিনি জানান, এবার প্রথম কুম্ভে AI ট্যাবচেট ব্যবহৃত হবে। 11টি ভাষায় সেটি এই সংক্রান্ত সমস্ত তথ্য দেবে। তীর্থযাত্রীরা মোবাইলে সরকারি অনুমোদিত ট্যুর প্যাকেজ সহ অন্যান্য জরুরি তথ্য পেয়ে যাবেন বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এরই পাশাপাশি তিনি সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষেও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, 2025 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান 75 বছর পূর্ণ করেছে। সংবিধান আমাদের আলোর দিশারি, আমাদের পথপ্রদর্শক। এই বছর সংবিধান দিবসে 26শে নভেম্বর ভারত তার সংবিধান গৃহীত হওয়ার 75 বছর উদযাপন করেছে। সংবিধানের উত্তরাধিকারের সঙ্গে দেশের নাগরিকদের সংযুক্ত করতে একটি বিশেষ ওয়েবসাইটও তৈরি করা হয়েছে। আপনারা বিভিন্ন ভাষায় সংবিধান পড়তে পারবেন। এর পাশাপাশি সংবিধান সম্পর্কিত প্রশ্নও করতে পারবেন বলে এদিন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে একথা উল্লেখ করেন। এদিন মন কি বাতে ক্যান্সার চিকিৎসার আয়ুষ্মান ভারত যোজনার অবদান নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তার কথায়, ক্যান্সারের চিকিৎসায় আয়ুষ্মান ভারত যোজনার বড় অবদান রয়েছে। বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্সেটের গবেষণা সত্যিই খুব আশাব্যঞ্জক বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। রবিবার আট বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উদ্যোগে 40 নং ওয়ার্ড এলাকায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে যোগদান করে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানান যে সময় কম কিন্তু কাজ বেশি, মানুষের মৌলিক সমস্যার সমাধান করতেই হবে, এক্ষেত্রে কোনো দ্বিমত নেই। মানুষের মৌলিক সমস্যার সমাধান করতেই হবে, এক্ষেত্রে কোনো দ্বিমত নেই। সময় কম কিন্তু কাজ বেশি। এদিন তিনি বলেন, রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেবার জন্য তিনি মান্দায় গিয়েছিলেন। এটা ছিল প্রধানমন্ত্রীর 117তম মন কি বাত অনুষ্ঠান। প্রধানমন্ত্রী যেভাবে সব বিষয় সামনে তুলে ধরেন, যেন মনে হয় মান্দায়ে বসে তিনি সারা ভারতবর্ষকে হাতের মুঠোয় পেয়েছেন। প্রসঙ্গক্রমে তিনি প্রধানমন্ত্রীর কুম্ভ স্নানের কথাও উল্লেখ করে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দিকটি উল্লেখ করেন তার বক্তব্যে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার আসার আগে পানীয় জলের ক্ষেত্রে
যেখানে মাত্র 3% ছিল সেই জায়গায় বর্তমানে 86% পৌঁছে গেছে সরকার। যদিও বিভিন্ন জায়গা থেকে অনেক অভিযোগ আসে, সেই অনুযায়ী রিভিউ বৈঠক হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সমস্যা থাকবে, তবে এর সমাধান কিভাবে করা হবে সেভাবে তা দেখা হচ্ছে। এদিন তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকারের নতুন চিন্তাভাবনার কথাও উল্লেখ করেন। বলেন, রাজ্য সরকার ঠিক করেছে সারা রাজ্যের পুরো এলাকায় বিশেষভাবে পিঙ্ক টয়লেট করা হবে, যাতে মা বোনেদের এক্ষেত্রে সুবিধা হয়। রবিবার 8 বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্যোগে 40 নম্বর ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগদান করে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান আমাদের করতেই হবে, এর মধ্যে দুমত নেই। সময় কম কিন্তু কাজ বেশি। একটু আগে আমরা মন কি বাত অনুষ্ঠান শুনে আসলাম, মান্দায় গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীজি সারা ভারতবর্ষের বিভিন্ন বিষয় আমাদের সামনে 117তম এপিসোড এবার, আপনারাও নিশ্চয়ই অনেকে শুনেছেন। এমন সব কথা উনি বলেন, আমরা এক এক সময় আবার হই যে আমরা কোথায় বসে থাকি। ব্রেনকে কাজে লাগাতে হবে এবং ইনোভেটিভ চিন্তাধারা যেটা মানুষের কাজে আসবে সেই বিষয়গুলো উনি আমাদের সামনে রাখেন। সমস্ত ভারতবর্ষকে আমি আজকে মান্দায় বসে মনে হচ্ছে সারা ভারতবর্ষটা আমার হাতের মতো। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সব দিকে চেষ্টা করা হয় যাতে জনগণের সুবিধা হয়। এদিন তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রগুলো তুলে ধরেন উপস্থিত জনতার সামনে। এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর, মণ্ডল সভাপতি, দলের সদর শহর জেলার নেতৃত্ব অসীম ভট্টাচার্য প্রমুখ। এদিন এলাকার দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। 8 টাউন বরদোয়ালি বিধানসভার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে রবিবার 39 নং ওয়ার্ডে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও এতে উপস্থিত ছিলেন কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উত্তর পূর্ব জোনকে অ্যাক্ট ইস্ট নীতির মাধ্যমে উন্নয়ন করছেন। উন্নয়ন ছাড়া কোনো পথ নেই। সার্বিক দিক থেকে উন্নয়ন প্রয়োজন, সব দিক থেকেই উন্নয়ন হচ্ছে। সেদিক থেকে ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান। এরা মডেল প্রধানমন্ত্রী দিয়েছেন, রাজ্য সরকারও সেই দিশাই কাজ করে চলেছে। এদিন তিনি প্রসঙ্গক্রমে বলেন, রাজ্য সরকার নারীদের আত্মনির্ভর করার চেষ্টা করছে। SHG উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, রাজ্যে 2018-র আগে যেখানে মাত্র প্রায় 4,500 গ্রুপ ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় 58,000 উপরে হয়েছে। সারা ত্রিপুরায় 4 লাখ মহিলারা এর সাথে যুক্ত হয়েছেন। পাশাপাশি রাজ্যের যুব সম্প্রদায়কেও বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে আত্মনির্ভর করার চেষ্টা করে চলেছে রাজ্য সরকার। যেভাবে আমাদের নর্থ ইস্ট জোনকে যেভাবে অ্যাক্টিভ পুলিশের মাধ্যমে ডেভেলপ করছে, ডেভেলপ ছাড়া কোনো কথা হবে না। সার্বিক ডেভেলপমেন্ট প্রয়োজন, সেটা রাস্তায় হোক, সেটা ইন্টারনেটে হোক, আমাদের রেলওয়ে হোক, ওয়াটারওয়েজে হোক, এয়ারওয়েজে হোক, সব দিক দিয়ে কিন্তু ডেভেলপমেন্ট আজকে নর্থ ইস্টার্ন রিজনে হয়েছে। এবং ত্রিপুরা বলতে গেলে আমরা সবচেয়ে বেশি লাভবান। এরা মডেল মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং আমরাও কিন্তু সেই দিশায় এখানে কাজ করছি, যাতে আমরা যারা গ্রামীণ মহিলারা আছেন তাদেরকে আত্মনির্ভর করার আমরা চেষ্টা করছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা BSc নার্সিং, GNM নার্সিং, ANM নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devrok Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবহিত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। বিরতির পর আবার স্বাগত। চলে যাচ্ছি খবরে। শনিবার দুদিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ যোশী। রবিবার ছিল তার সফরের দ্বিতীয় দিন। এদিন সকালে তিনি চরিলাম ব্লকের ট্রেডা প্রকল্পে যে সোলার মেশিন লাগানো হয়েছে সে জমিতে কি কি ফলন হচ্ছে সবকিছু খতিয়ে দেখেন। পাশাপাশি চরিলাম ব্লকের PM কুসুম প্রকল্পে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন আমতলী ভিলেজের বরকোবাড়ি গ্রামের বাসিন্দা সমরেশ দেববর্মার ফুলের বাগানও ঘুরে দেখেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন সিপাহীজলার জেলার অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু লাথর সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। কেন্দ্র এবং রাজ্য সরকার প্রদত্ত জনগণের উন্নয়নমূলক কর্মসূচি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জনগণ উপভোগ করছেন এবং নিজে আত্মনির্ভর হয়ে উঠছেন, তা দেখে খুশি কেন্দ্রীয় মন্ত্রী। এদিন কৃষক থেকে শুরু করে বেনিফিশিয়ারিদের পরিবারদের সাথে কথা বলেন মন্ত্রী প্রহ্লাদ যোশী। আজকে সেন্ট্রাল মিনিস্টার, ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী তাই না আইসে বাগান ভিজিট করছে। অ্যাকচুয়ালি আইসে সোলারের ট্রেডার থেকে যে সোলার দেওয়া হয়েছে আপনাদের ওইটা দেখার লিগে মানে তাই না আইসলো আর কি। তো তাই না ওখানে ভিজিট করছে, তাই না যাইতেছে গিয়ে প্রোগ্রাম প্রায় শেষ। বাগানটা আমার, তো বাগানের ভিতরে মানে প্রোগ্রামটা করা হয়েছে। তো অনেক রকমের ফল গাছ আছে, আম থেকে শুরু করে আম, জাম, কাঁঠাল, লেবু, নাশপাতি, আপেল, ওয়াটার আপেল, আমলকি, মানে অনেক জাতের। আমার যেটা এখন হইতেছে না, মানে মনে পড়তেছে না। যেমন আম গাছ লাগাইছে প্রায় 60 রকম জাতের আম, এক একটা এক এক রকমের জাত, যেগুলো মানে আমরা ইন্ডিয়াতে ভালো জাতের যেগুলো পাওয়া যায় এইগুলা।
দীর্ঘ সময় রোগভোগের পর গত বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তার। এরপর দিন রবিবার তার অস্থি বিসর্জন দেওয়া হলো যমুনা বক্ষে। এদিন সকালে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবার তার অস্থি নিয়ে যায় গুরুদ্বার মজনু কা টিলার কাছে যমুনা নদীর তীরে। জানা গেছে অস্থি বিসর্জনের আগে গুরুদ্বারে পাঠ কীর্তনের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী গুরশরণ কৌর। তাকে হুইল চেয়ারে আনা হয় গুরুদ্বারে। তারপর যমুনার অস্থি ঘাটে মনমোহন সিং এর অস্থি বিসর্জন দেন তার পরিবার পরিজনরা। প্রসঙ্গত, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে বর্তমানে দেশে রাষ্ট্রীয় শোক চলছে। মৃত্যুর পরও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অপমান করা হলো, এই বিস্ফোরক অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিরোধী দলনেতার বক্তব্য, যেভাবে নিগমবোধ ঘাট শ্মশানে প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হলো, সেখানে তাকে নাকি যোগ্য সম্মান দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় তার। শেষকৃত্য সম্পন্ন হবার পরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বললেন, মনমোহন সিং সর্বোচ্চ সম্মান ও নির্দিষ্ট সমাধিস্থল পাওয়ার যোগ্য, কিন্তু যেভাবে মোদী সরকার তার শেষকৃত্য অধিকৃত সমাধিস্থলে না করে নিগমবোধ শ্মশানে করল, সেটা অপমানজনক। রাহুলের দাবি, এর আগে আর কোনো প্রধানমন্ত্রীর শেষকৃত্য নিগমবোধ শ্মশানে করা হয়নি। স্মৃতিসৌধ বা অন্ত্যেষ্টিস্থলে সব প্রধানমন্ত্রীর শেষকৃত্য হয়, যাতে সাধারণ নাগরিকরা সহজে দর্শন করতে পারেন। এ ব্যাপারে রাহুলের স্পষ্ট কথা, মনমোহন সিং সর্বোচ্চ সম্মান এবং নির্দিষ্ট সমাধিস্থল পাওয়ার যোগ্য। এটুকু সম্মান মোদী সরকার দেখাতে পারত। নিগমবোধ শ্মশানে শেষকৃত্য করে দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে অপমান করেছে মোদী সরকার। প্রসঙ্গত, মনমোহনের শেষকৃত্যের স্থল এবং সমাধি নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট কংগ্রেসের দাবি ছিল অন্য প্রধানমন্ত্রীদের মতো মনমোহন সিংয়েরও যমুনার তীরে রাজঘাটের আশেপাশে কোথাও শেষকৃত্য হোক, সেখানেই মনমোহনের স্মৃতিসৌধ তৈরি হোক। তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সম্প্রতি সংঘটিত কাজাখস্তানের বিমান দুর্ঘটনার কারণে নানা জল্পনার মাঝেই এবার ক্ষমা চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ক্ষমা চাওয়ার পেছনে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই দুর্ঘটনার নেপথ্যে কি ছিল মিসাইল হামলা? কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে কাজাখস্তানের আকুতু শহরের কাছ থেকে একটি ফাঁকা জায়গায় বিমানটি ভেঙে পড়েছিল আজারবাইজান এয়ারলাইন্সের বিমান। দুর্ঘটনার সময় বিমানকর্মী সহ বিমানে মোট ৬৭ জন ছিলেন। গ্রজনিতে ঘন কুয়াশার কারণে ওই বিমানের গতিপথ পরিবর্তিত হয়। কাজাখস্তানে জরুরি অবতরণ করতেও চেয়েছিলেন পাইলট, তবে অবতরণের সময় ঘটে দুর্ঘটনা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শনিবার ক্রেমলিনের তরফে পুতিনের বিবৃতি প্রকাশ্যে আনা হয়েছে। তাদের তরফে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশ সীমায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। বছরের শেষ প্রান্তে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। জানা যায়, রবিবার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে এখনো পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে আহত ও নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। এ সময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিল। কিভাবে দুর্ঘটনা ঘটল, দক্ষিণ কোরিয়ার জরুরি বিভাগ তার কারণ খতিয়ে দেখছে, তবে মনে করা হচ্ছে বিমানের যান্ত্রিক গোলযোগের জন্য এই দুর্ঘটনা হতে পারে। রাজ্যে সদ্য অনুষ্ঠিত প্রোমো ফেস্ট নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মন্ত্রীদের সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছিলেন, শনিবার তার উত্তর দিয়েছেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এরপর আর তো কিছু বলার থাকে না। ওনার তো উচিত নয় এরকম বলা। এগুলি শুনতে কিরকম লাগে? উনি যে পদে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে এরকম কথাবার্তা বলা ওনাকে মানায় না বলে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বলবো, কালকে তো তার উত্তর তো আমাদের ট্যুরিজমের মিনিস্টার তো সুশান্তবাবু তো বলেই দিয়েছে। এরপরে আর তো কিছু বলার থাকে না। তারপর আপনি যদি তো উচিত নয় এরকম কথাবার্তা বলা। কিন্তু কীরকম লাগে শুনতে? ওনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে তো সেটা মানে এই স্ট্যাচারে কিন্তু মানায় না এইসব কথা।
মন্ত্রীরা নেচেছে কি না সব খবর আছে, 7 কোটি টাকা খরচ হয়েছে এটার খবর আছে, আর মুখ্যমন্ত্রীরা নেচেছেন কি না সেটার খবর নেই। এটা সবকটাই ভাওতাবাজির মানে এইসব নিউজ দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য। গণতন্ত্রের এখন মানে সুবিধা পেয়েছে, যা খুশি তাই বলছেন এবং গণতন্ত্রকে মিসইউজ করছেন। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। খবরে স্বাগত। নতুন বুথ সভাপতিদের রবিবার সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী টিঙ্কু রায়। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে শ্রীরামপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। দল মণ্ডল সভাপতি নিয়োগের ক্ষেত্রে বয়স ৪৫ লক্ষ্যমাত্রা রেখেছিল। রাজনীতিতে যুবদের এগিয়ে আনতেই লক্ষ্য রাখা হয়েছে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়। কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে নতুন বুথ সভাপতিদের রবিবার সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী টিঙ্কু রায়। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে শ্রীরামপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। এই বিধানসভা কেন্দ্রে 53টি বুথ রয়েছে। এই 53টি বুথে বিজেপি নতুন বুথ সভাপতি নিয়োগ করেছে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন টিঙ্কু রায়। নতুন বুথ সভাপতিদের উত্তরীয় পরিয়ে ফুল এবং ভারত মাতার ছবি হাতে তুলে দিয়ে বরণ করেন মন্ত্রী টিঙ্কু রায়। সংবর্ধনা অনুষ্ঠানে দলের চণ্ডীপুর মণ্ডলের প্রতিটি মোর্চার মণ্ডল সভাপতি সহ বরিষ্ঠ বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিমল কর। অনুষ্ঠান চলাকালীন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে টিঙ্কু রায় জানান যে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য বিজেপি দলের সংগঠন পর্ব চলছে। এরই অঙ্গ হিসেবে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রেও তা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়ং ইন্ডিয়া তথা যুব ভারতের যে ডাক দিয়েছিলেন তা শুধু মুখেই নন, কাজে দেখানো হচ্ছে। দল তাই এবার মণ্ডল সভাপতি নিয়োগের ক্ষেত্রে বয়স ৪৫ লক্ষ্যমাত্রা রেখেছিল। রাজনীতিতে যুবদের এগিয়ে আনতেই এই লক্ষ্য রাখা হয়েছে বলেও জানান তিনি। ভারতীয় জনতা পার্টি সংগঠন পর্ব শুরু হয়েছে গোটা দেশব্যাপী। তার অঙ্গ হিসাবে আমাদের রাজ্যেও আমাদের মণ্ডলেও তার ব্যতিক্রম নয়। আমাদের এখানেও মণ্ডলের যে 53 জন বুথ সভাপতি নবনির্বাচিত হয়েছে। তো আজ আনুষ্ঠানিকভাবে আমাদের বুথ সভাপতি যারা তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। তাদের সঙ্গে পরিচিতি এখানে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছে চণ্ডীপুর বিধানসভা সহ 59টি জেলার সকলেই আমরা পরিচিত হয়েছি। পরবর্তীতে আমরা আমাদের মণ্ডল সভাপতি নবনির্বাচিত হয়েছে, মণ্ডল সভাপতি এবং আমাদের বুথ সভাপতি এবং প্রধান উপপ্রধান সহ সকলের সঙ্গে আজকে এই পরিচয় প্রসঙ্গ এই অনুষ্ঠানে আপনারাও এসেছেন। এবার গোটা ভারতবর্ষে একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত হয়েছে যে আমরা মণ্ডল সভাপতি যারা নীতিতে কি হতো 60 ঊর্ধ্ব যারা তারা বিভিন্ন পদে আসীন হতো, কিন্তু এটা প্রথমবার হয়েছে যে 45 বছরের
40 থেকে 50 বছরের মধ্যে যুবদের প্রতিনিধিত্ব হাজারো সংখ্যায়, এটা আমাদের রাজ্যে 60টা বিধানসভা হতে পারে, কিন্তু ভারতবর্ষে হাজারো সংখ্যায়, লাখো সংখ্যায় আমাদের যে মন্ডল রয়েছে, প্রত্যেকটা মন্ডলে এই যুবদের প্রতিনিধিত্ব। তো এটাতে প্রমাণ করে শুধু আমরা ইয়ং ইন্ডিয়া বা যুব ভারত বলা নয়, এটা কাজে পরিণতি করে দেখানো আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজির এত বড় উদ্যোগ যে যুবদের প্রতিনিধিত্ব। যে এই সংবর্ধনা অনুষ্ঠানে এদিন মন্ত্রী তথা চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা, চণ্ডীপুর মণ্ডলের নবনিযুক্ত মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ, বিজেপি নেতা শ্যাম কুমার সিনহা সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। বনমালীপুরস্থিত অঙ্গ সঞ্চালনী ক্লাবে প্রতি বছরের ন্যায় এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি স্বাস্থ্য শিবিরেরও। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী অমরতানন্দ মহারাজ, 23 নং ওয়ার্ডের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য, 24 নং ওয়ার্ডের কর্পোরেটর তথা ইস্ট জোনের চেয়ারম্যান সুকুমার সাহা সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরের উদ্বোধনের পর রক্তদাতাদের সাথে কথা বলেন মেয়র। রক্তদানে উৎসাহ দেওয়ার জন্য তাদের ব্যাজ পরিয়েও দেন তিনি। এই রক্তদান এবং স্বাস্থ্য শিবির প্রসঙ্গে এদিন মেয়র আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনের পর রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল। এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করার ফলে রক্তের ভারসাম্য এবং চাহিদার দিকটি নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি এদিন মেয়র এই ক্লাবের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক উদ্যোগেরও প্রশংসা করেন। যে নির্বাচনের পরে আমরা লক্ষ্য করেছি যে আমাদের বিশেষ করে রাজ্যের যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং দুটি দেশের থেকে অনুমোদিত যে 14টি ব্লাড ব্যাংকে যে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল এবং রক্তের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আমি বলবো যে যোগান এবং চাহিদা নদীটা ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তের শিবির বা উৎসবের মাধ্যমে। তো অঙ্গ সঞ্চালনী ক্লাব বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়ার সঙ্গে যুক্ত আছে। সারা বছরই তারা বিভিন্ন প্রোগ্রাম করে, শুধু আজকে রক্তদান উৎসবের উপর না, সারা বছরই তাদের সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করেন। আজকে যারা এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন, শনিবার রাতে সিপিআইএম পার্টির সদর মহকুমা সদস্য সঞ্জীব শাহ ও সুবীরদের বাড়িতে দুষ্কৃতিকারীরা অতর্কিত হামলা চালায়। পাশাপাশি ভাঙচুর করা হয় উভয়ের বাড়িঘরের জিনিসপত্র। ঘটনার পর কোনো গ্রেপ্তার নেই, তাই হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রবিবার পূর্ব থানা ঘেরাও করে সিপিআইএম নেতৃবৃন্দরা। এ ব্যাপারে সিপিআইএম নেতৃত্ব রতন দাস জানান, মুখ্যমন্ত্রীর বাড়ির নাকের ডগায় এই ঘটনা ঘটেছে। রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই বলে তিনি ক্ষোভের সঙ্গে জানান। মুখ্যমন্ত্রীর নাকের ডগায় বাড়ি থেকে 100 থেকে 150 মিটারের মধ্যেই আক্রমণ। এখানে মুখ্যমন্ত্রীর 2টা বাড়ি আছে, সরকারি বাড়ির কথা বলিনি আমি। তার বাড়ি থেকে 100 থেকে 150 মিটারের মধ্যেই আক্রমণ। আইন শৃঙ্খলা থাকলে পরে এটা হতে পারে? ইন প্রেজেন্স অফ পুলিশ, কাজেই কোনো গ্রেপ্তার নেই। এই জন্যই আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।